সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন কেমন বাংলাদেশ চাই। সাথে আছি ইয়াসির সিলভি। আমরা বরাবরই চেষ্টা করি স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে আমাদের যে সর্বত্র জনসাধারণ এবং বিভিন্ন পেশাজীবীরা আছেন তাদের কথা তুলে ধরবার জন্য। একটি রাষ্ট্রীয় টেলিভিশন হিসেবে আমরা বরাবরই চেষ্টা করি সমাজের সকল শ্রেণীকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরবার জন্য। সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত মিরসরাই উপজেলায়। এটি এমন একটি উপজেলা যার পশ্চিমে বঙ্গোপসাগর এবং পূর্বে পাহাড়, তার মাঝখানে ৫ লক্ষ জনগোষ্ঠীর অপরূপ এক সুন্দর জায়গা। আর সেই এলাকায় আজকে আমরা এসেছি এবং আমরা আজকে কথা বলবো এই এলাকার সংকট এবং সম্ভাবনাগুলো নিয়ে এবং আগামীর বাংলাদেশ নিয়ে এখানকার জনগোষ্ঠী যারা আছে তাদের কি প্রত্যাশা সেই সব বিষয়ে। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে আমাদের সাথে কথা বলবার জন্য। শুরুতেই আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আলোচকবৃন্দের সাথে। আমার ডান পাশ থেকে আছেন ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষা উদ্যোক্তা। ওনার আরেকটা পরিচয় আছে, তিনি 30 ক্লাবের সাপোর্ট পারসন। আরও রয়েছেন মোজাহিদুল ইসলাম, উন্নয়ন কর্মী। সর্বশেষ সাজ্জাদ হোসেন, একজন প্রবাসী। আমার বাদিক থেকে আছেন মোহাম্মদ ফরহাদ হোসেন, রাজনীতিবিদ। এরপরে রয়েছেন নাহিদা আক্তার, নারী উদ্যোক্তা। এবং সর্বশেষ মোহাম্মদ রেজাউল করিম সেলিম, তিনি একজন শিক্ষক। দর্শক, আমরা শুরুতেই আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথমেই কথা বলবো, আমাদের সাথে আছেন মিরসরাই এলাকার একজন শিক্ষা উদ্যোক্তা এবং 30 ক্লাবের সাপোর্ট পারসন ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। স্যার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। অনেক ধন্যবাদ। আমি শুরুতেই যেটা জানতে চাইবো, চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত মিরসরাই উপজেলা, প্রায় ৫ লক্ষ জনগোষ্ঠীর এই উপজেলা সাংস্কৃতিক এবং প্রাকৃতিকভাবে খুবই বৈচিত্র্যময়। পাহাড়, সমুদ্র, নদী, ঝিরি, ঝর্ণা, লেক সব কিছুই আছে। সেই সাথে ভাষা এবং সংস্কৃতিতে একটা বৈচিত্র্য আমরা লক্ষ্য করি। এই এত সম্ভাবনাময় একটি উপজেলা, যেখানে সম্প্রতি আমাদের অনেকগুলো বাণিজ্যিক অবকাঠামো হয়েছে, এই এলাকার আসলে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি সমস্যাগুলো কি দেখেন এবং সম্ভাবনাটা কোথায়, যদি আমাদেরকে বলতেন। আমি প্রথমত আপনাকে যে ইনফরমেশনটা দিতে চাই সেটি হচ্ছে জাতীয় অর্থনৈতিক অঞ্চল এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং যেখানে আলটিমেট 30 লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে এবং ব্যাপক জনগোষ্ঠীর এই জায়গায় সম্ভাবনা যেটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে অর্থনৈতিকভাবে জাতীয় পর্যায়ে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করার একটা সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। দ্বিতীয় হচ্ছে আমাদের এই জনগোষ্ঠী ৫ লক্ষাধিক যেটি আপনি বললেন, সেখানে অধিকাংশ জনগোষ্ঠীর মধ্যে আমাদের তরুণদের একটি বিশাল প্রভাব রয়েছে, যেটি আগামী দিনের বা বিশ্বের সম্ভাবনা তৈরিরও একটি জায়গা হতে পারে। তৃতীয় যে সম্ভাবনা সেটি হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে আমাদের মিরসরাই অন্যান্য অঞ্চলের তুলনায় এটি জাতীয়ভাবে আমরা অনেকের কাছে শুনি অথবা এটা ইতিহাসও বলে যে আমরা অনেক এগিয়ে আছি। এরপরের যে সম্ভাবনা আপনি যেটি উপস্থাপনায় বললেন যে প্রকৃতি, আমাদের সাগর, আমাদের সমতল ভূমি, এই তিনটিকে একত্র করে এই যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য আসলে অন্য আরও একাধিক উপজেলায় আমি ব্যক্তিগতভাবে দেখিনি। আর ৪ নম্বর যেটি আমি বলবো সেটি হচ্ছে যে এইখানকার জনগোষ্ঠীদের মধ্যে অধিকাংশ শিক্ষা এবং বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, এটি কিন্তু শুরু থেকে। আর সর্বশেষ আমি যেটি বলবো সেটি হচ্ছে যে এই জনগোষ্ঠীর মধ্যে প্রাকৃতিক এবং কৃষিজ যে এই সম্পদ সেটিকে তুলনামূলকভাবে একত্রিত করে তাদের সম্ভাবনার দ্বারকে যেমন উন্মোচিত করেছে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবেও তাই। আর আপনি যেটি বললেন সমস্যার কথা, সেই সমস্যার মধ্যে আমি সবচেয়ে বেশি যেটি এই মুহূর্তে আমি এখানে উল্লেখ করব যে 30 লক্ষাধিক মানুষের কথা বললাম, আমাদের জাতীয় অর্থনৈতিক অঞ্চলে মানুষ কাজ করবে। এর সাথে যদি আমি 7 জন করি মানুষ, এক পরিবারে আমি যুক্ত করি, এর মধ্যে আমাদের 5 লক্ষাধিক মানুষ, তাহলে আলটিমেট এখানে কত লক্ষ মানুষ হচ্ছে। সমস্যার প্রথমটি আমি যেটি ধরবো সেটি হচ্ছে যে এতগুলো মানুষের ভার বহন করার মতো আমার এই অঞ্চল প্রস্তুত কিনা, এটি হচ্ছে 1 নম্বর সমস্যা। 2 নম্বর হচ্ছে যে এর সাথে রিলেটেড এই মানুষগুলোর পয়ঃনিষ্কাশন, পরিবেশ, বসবাস অথবা তাদের যে যোগাযোগের যে বিষয়টি আছে, সেই ক্ষেত্রে রাষ্ট্র কতটা প্রস্তুতি নিচ্ছে এটাকে প্রস্তুত করার ক্ষেত্রে, সেটি কিন্তু উল্লেখ করার মতো। তো আমি আজকের এই পরিচয়ে যেটি সবচেয়ে বেশি ফোকাস করতে চাই সেটি হচ্ছে যে এই মানুষের জন্য জাতীয় অর্থনৈতিক অঞ্চল যেটি প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রের জন্য,
সে জাতীয় অর্থনৈতিক অঞ্চল যেন মিরসরাইবাসীর থেকে আলাদা বিচ্ছিন্ন কিছু না হয়ে যায়। তো এই হচ্ছে আমার মোটা দাগে বিষয়গুলো। তো এই সম্ভাবনার জন্য আমি শুধুমাত্র রাষ্ট্রকে নয়, আমাদের মিরসরাইয়ে যে সমস্ত সচেতন নাগরিকেরা রয়েছে, যাদের মিরসরাইয়ের প্রতি দায়বদ্ধতা রয়েছে, তাদেরকেও রাষ্ট্রের পাশাপাশি এগিয়ে আসার জন্য আমি অনেক বেশি আহ্বান জানাবো। দারুণ বলেছেন আপনি মিরসরাই নিয়ে এখানকার সমস্যা এবং সংকটগুলো এবং সেই সাথে সেগুলো সমাধান করণীয় চমৎকার আলোচনা ছিল। রাষ্ট্র ভালো থাকার জন্য প্রয়োজন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা। ঠিক সেই প্রেক্ষিতে আমি আপনাকে জিজ্ঞেস করব, একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে আপনি কেমন দেখতে চান? আমি সেখানে কেমন বাংলাদেশ চাই, এই প্রশ্নের উত্তর যদি দিতে চাই, সেটি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদার যে জায়গাটি আছে আমাদের সংবিধানে সুরক্ষিত, কিন্তু সেটি হচ্ছে কাগজে, সেটি বাস্তবে আমরা কখনো লক্ষ্য করি না। এই লক্ষ্য না করার পেছনে যেটি দায়ী ছিল, এতদিন আমরা ধরে নিয়েছি যে স্বাধীনতার পর থেকে আজকে ৫৫ বছরে দাঁড়িয়ে আমরা সে জায়গায় একটি মানে মানবিক মর্যাদার বোধ তৈরি করবার যে শাসক দরকার ছিল, সেটি আমরা পাইনি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন যারা শাসক শ্রেণী আছেন, তাদের মধ্যেও কি ছিল না? আমার কাছে মনে হচ্ছে তাদের মধ্যে ছিল, কিন্তু আমরা কেউ সহযোগিতা করিনি। কেমন বাংলাদেশ চাই এর প্রথম প্রশ্ন আমি গেল। দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে যে আমাদের দুর্নীতির যে জায়গাটি আছে, সেটি একটুও বদল হয়নি, বরং এটি ক্ষেত্রবিশেষে আমার কাছে মনে হয়েছে এই স্পেসটা আরও দীর্ঘায়িত হয়েছে। ৩ নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের তরুণরা। তাদেরকে তৈরি করবার জন্য, আগামীর বাংলাদেশ এর সম্ভাবনা তৈরি করবার জন্য তাদেরকে তৈরি করতে হবে। সেখানে এই তরুণরা তৈরি হওয়ার জন্য নিজেরা মনস্তাত্ত্বিকভাবে কতটুকু তৈরি, সেটি কিন্তু আমার কোশ্চেন আছে। দ্বিতীয় সেটি হচ্ছে রাষ্ট্রেরও কোনো বৃহত্তর উদ্যোগ আমি সেটি লক্ষ্য করিনি। ৫ মাসে আমি আশা করেছিলাম যে আমাদের এই তরুণদেরকে তৈরি করবার জন্য রাষ্ট্র মানে একটা কাঠামো তৈরি করবে, যে কাঠামোর মধ্যে দিয়ে তরুণরা নিজেরা সম্ভাবনার ক্ষেত্রটা তৈরি করে নেবে। তৃতীয়ত সেটি হচ্ছে যে আমাদের বেকারদের যে অবস্থা, সেটিকে কিন্তু ফুলফিল করবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তো আমি যেহেতু 3.0 নিয়ে কাজ করি এবং প্রফেসর ইউনূস স্যারের সোশ্যাল বিজনেসের আমি বোর্ড ডিরেক্টর, সেক্ষেত্রে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে স্যার সবসময় বলছেন, যে জাতিসংঘে বলছেন, উনি জলবায়ু সম্মেলনে বলেছেন, তিনি আরও অন্যান্য বক্তৃতায় বলেছেন যে ৩-০ পৃথিবী আমরা দেখতে চাই। তো ৩-০ পৃথিবী দেখতে গেলে আমি মনে হচ্ছে যে উনি শুধুমাত্র ডাক দিলেন, সেই আশ্রয়স্থলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে যেতে হবে। সেই জন্য আমি নাগরিকদেরকে বলবো, কেমন বাংলাদেশ চাই এটার উত্তরের মধ্যে যে প্রত্যেকটা নাগরিক তার অবস্থান থেকে দেশ বদলের জন্য উদ্যোগ নিতে হবে। সেখানে শুধু কোনো রাষ্ট্র শাসক শ্রেণী অথবা রাষ্ট্রের যে কাঠামো সেটির মধ্যে দিয়ে হবে না। সেই জন্য আমি রাষ্ট্রের নাগরিকদেরকে তার চরিত্র বদলের জন্য আহ্বান জানাবো। আমার মনে হচ্ছে তখনই একটি সুন্দর বাংলাদেশ তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর কামাল উদ্দিন। আপনি মিরসরাই এবং বাংলাদেশ নিয়ে চমৎকার পর্যবেক্ষণ দিয়েছেন। সেই সাথে আপনার যে প্রত্যাশার বাংলাদেশের কথা বলেছেন, আমরাও প্রত্যাশা করি সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা এবারে সরাসরি চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন একজন উন্নয়ন কর্মী মুজাহিদুল ইসলাম। আমি মুজাহিদ ভাইকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমাদের যে এনজিও সংস্থাগুলো আমাদের জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীজন এবং গত কয়েক দশক ধরে আমাদের যে সার্বিক উন্নয়ন, সার্বিক যে অগ্রযাত্রা, সেখানে আপনাদের অনেক ভূমিকা আছে সরকারের পাশাপাশি। তো একজন উন্নয়ন কর্মী হিসেবে আপনাদের যে বর্তমান কার্যক্রম সেটা কেমন চলছে? আমি জনপদেরই সন্তান। যখনই আমরা পড়াশোনা করছিলাম তখনই আমাদের মধ্যে অনুভব হয়েছে যে রাষ্ট্র একটি সংস্থা বা রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। নাগরিক হিসেবে কেবলমাত্র আমি সুবিধা পাবো এই চিন্তার জায়গাটা পরিবর্তন করে রাষ্ট্র গঠনেও আমি একজন বেসরকারি ব্যক্তি হিসেবেও ভূমিকা রাখতে পারি, একজন জনগণ হিসেবে ভূমিকা রাখতে পারি। তো সেই ভাবনা থেকেই আমাদের উন্নয়ন কর্মী হয়ে ওঠা। বিশেষ করে আপনি জানেন যে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হয়েছে এখানে। প্রায় 15 লক্ষের অধিক মানুষের কর্মসংস্থান হবে। সেটির সাথে সাথে এখানে বলা হচ্ছে তৃতীয় বৃহত্তম নগরী গড়ে উঠবে এই জনপদ। তখনই আমরা অনুভব করলাম যে এখানে আমাদের হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই জায়গা থেকে আমরা অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, তারপর আমাদের উপজেলায় একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আমরা তাদের সাথে যুক্ত হই এবং যুক্ত হয়ে তাদের দৃষ্টির সাথে সাথে আমরা আমাদের দৃষ্টি নিক্ষেপ করলাম এই জনপদের প্রত্যেকটা বিষয়ের উপরে। আপনি যদি মনে করেন তাহলে আমরা পরিবেশগত বিষয়গুলা, আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের বিষয়গুলা, তারপর আমাদের ওয়াটার ক্রাইসিস, ওয়াটার নেটওয়ার্কের প্রবলেম আছে, এই জিনিসগুলোতে আমরা অনুসন্ধানী হয়ে আমরা গবেষণা প্রতিষ্ঠা
প্রতিষ্ঠাই করলাম কেবলমাত্র এই বিষয়গুলোকে ফাইন্ড আউট করার জন্য। আমাদের উন্নয়ন ভাবনাটা যদি প্রত্যেকের মগজের মধ্যে আমরা নিতে পারি, নিউরনে নেওয়া যায়, তাহলে সেটি হতে আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে, প্রত্যেকটা মানুষ যখন সচেতন হয়ে পরিবেশ বিধ্বংসীকারী বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো। পাশাপাশি হচ্ছে যে আমি আমার জায়গা থেকে আরেকটু পরিবেশকে ভালো রাখা, আমার চারপাশকে ভালো রাখা, মানুষকে ভালো রাখার যে কাজগুলো সেটি যখন শুরু করব, তখন আসলে প্রত্যেকটা মানুষই এক একজন উন্নয়ন কর্মী হিসেবে নিজেকে রূপান্তর করতে পারবে। আর একজন মানুষ যদি নিজে উন্নয়ন কর্মী হয় এবং নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র খুব দ্রুতই পরিবর্তন হবে, যেই পরিবর্তনের দিকে আমরা সকলে তাকিয়ে আসি। ধন্যবাদ মুজাহিদুল ইসলাম, আপনি আপনাদের সংস্থার যে সার্বিক কার্যক্রম সেটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন এবং আমরাও প্রত্যাশা করি বাংলাদেশের উন্নয়নে আপনাদের আরও বেশি অবদান রাখার সুযোগ তৈরি হবে। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন তরুণ নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? একজন তরুণ যখন আমি এখন অন্যায়ের বিপক্ষে বলেছি, সে একই অন্যায় যদি আমি করি তাহলে সেটি আসলে হয় না। তো ওই স্পিরিটকে ধারণ করে আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটা জায়গায় নিজের যে বিষয়বস্তুগুলো আছে সেটাকে বাস্তবায়ন করতে হবে স্পিরিটকে ধারণ করে। আর আমার আরেকটি বিষয় যেটি আমি মনে করি সেটি হচ্ছে আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের কিছু বিহেভিয়ারের মধ্যে দিয়ে, আমাদের আচরণের মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের মনস্তাত্ত্বিকভাবে কিছু যেসব বিষয় আমাদের মধ্যে ধারণ করতে হবে। যেমন ধরেন, আমি যদি ফুড সিকিউরিটির কথা বলি, আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতেই হবে। আমি 1 ইঞ্চি মাটিও আমি সেখানে আবাদ না করে যাতে না রাখি। তারপর হচ্ছে যে আমাদের তরুণদের মধ্যে এখন আপনি জানেন গ্লোবাল ভিলেজে যেটা হয় যে এক বাড়িতে কি হয় আরেক বাড়ি জানে। ঠিক একইভাবে কানাডা, ইউরোপ বা অন্যান্য জায়গাগুলো যেভাবে উন্নয়ন বা তারা যেরকম ভিশনারি পরিকল্পনা বাস্তবায়ন করছে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি আমাদের তরুণদের মধ্যে এই ধরনের ভাবনাগুলো আছে। এই ভাবনাগুলাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গিয়ে বাস্তবায়নটা করতে হবে। যেন আমাদের একটা দেখা যায় যে ক্লাস 8-এর একটা ছেলে, সে এমন একটা জিনিস আবিষ্কার করেছে যেটি হচ্ছে পানি এবং তেলকে আলাদা করা যায়। বঙ্গোপসাগরে যখন আমাদের একটা দুর্ঘটনা ঘটলো, তারপরেই ওই ছেলেটা চিন্তা করলো এবং সেটা ইনোভেট করলো, কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগে এটা আমরা বাস্তবায়ন করতে পারিনি, এখনও পর্যন্ত পারিনি। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে ইনোভেশনগুলো আছে সেটা ইমপ্লিমেন্টেশনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। আর তরুণরা বোধহয় এটুকুই চায়, তার অর্জনটুকু দিয়ে যদি রাষ্ট্র উপকৃত হয় তাহলে এর চেয়ে ভালো কিছু আর কিছুই হতে পারে না। আমি রাষ্ট্রের কাছে চাইবো যে তরুণদের ইনোভেশন তারা ইমপ্লিমেন্টেশন করবে। ধন্যবাদ সাজ্জাদ হোসেন, উন্নয়ন সংস্থার কার্যক্রম নিয়ে আপনার গভীর বিশ্লেষণ, সেই সাথে একজন তরুণ হিসেবে আগামীর বাংলাদেশ নিয়ে আপনার যে প্রত্যাশা সেটিও বেশ আশা জায়গা নিয়ে। সুপ্রিয় দর্শক, এবার আমরা চলে যাব আমাদের ডান দিক থেকে সর্বশেষ যে আলোচক আছেন সাজ্জাদ হোসেন, যিনি একজন প্রবাসী অর্থাৎ একজন রেমিটেন্স যোদ্ধা। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, আমাদের যে বৈদেশিক মুদ্রা আহরণের প্রধান খাত, হ্যাঁ, তার মধ্যে অন্যতম হচ্ছে রেমিটেন্স এবং সেই জায়গায় আপনি ব্যাপক ভূমিকা রাখছেন এবং এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। তো প্রবাসীদের অনেক সুযোগ সুবিধা নিয়ে আমরা অনেক সময় অনেক আলোচনা শুনেছি, তাদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দাওয়া ছিল। তো আপনিও নিশ্চয়ই সেখানেও বসবাসরত অবস্থা অনেক সেবা প্রত্যাশা করেন, আবার দেশে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক সেবা প্রত্যাশা করেন। সার্বিকভাবে একজন প্রবাসীর চোখে আপনি যে সুযোগ সুবিধা আশা করেন রাষ্ট্রের কাছে, সেটা কতটুকু পর্যাপ্ত আছে বলে আপনি মনে করেন? আর যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? সর্বপ্রথম বলতে চাই, আমরা যখন একজন প্রবাসী ভিসা প্রসেসিংটা করি আমাদেরকে অনেক ঝামেলা পড়তে হয়। আমরা এখানে যখন ভিসাটা প্রসেসিং করি তখন আমাদেরকে যে সুবিধা আপনার ধরেন প্রসেসিং করার সময় অনেকগুলা কাগজপত্রে যে সিগনেচার আপনার করতে হয়, এটা আপনার সরকারিভাবে যারা করে আর কি, ওনারা আমরা যখন যাই যে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে যে আমরা ওইখানে প্রসেসিংটা এখানে এনে দিলাম, ওনারা আমারে বলতেছে কি আপনার এটা লাগবে ওইটা লাগবে, ইভেন কি আপনার যে কাগজপত্রগুলো আছে, ধরেন ভিসাটা আমি ওখান থেকে নিয়ে আসলাম, আমরা বলতেছে কি আপনার ভিসাটা ইনক্লুডেড বলতে আপনার ভিসাটা প্রসেসিং হয় নাই, যে আপনার কাগজপাতি ঠিক নাই, আপনার এটা ঠিক নাই ওটা ঠিক নাই, এই হয়রানিটা আমাদেরকে শিকার হতে হয়। সরকারকে আমি বলতে চাই এটা দেখতে, যে আমরা যারা প্রবাসে যেতে চাই তাদেরকে জিনিসটা সহজলভ্য করে দেওয়া। সাজ্জাদ ভাই চমৎকার বলেছেন, প্রবাসীদের যে সমস্যা সেটা আপনার আলোচনায় উঠে আসলো। সেই সাথে সরকারের কাছে আপনার যে প্রত্যাশা সেটা সরকার পূরণ করবে বলে আমরাও প্রত্যাশা করি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন প্রবাসী তথা বাংলাদেশের নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ আপনি কিভাবে দেখতে চান? তরুণ যে উদ্যোক্তারা আছে, তরুণ যারা আছে ওদেরকে ডেভেলপ করা,
ওদেরকে আপনার কি বলে ওদেরকে সবসময় সাপোর্টই দিতে হবে। আরেকটা জিনিস হইল কি আমি যেহেতু প্রবাসী আমি সবসময় এটাই চাই আমার হয়রানি যাতে না হয়, মানুষ যেন হয়রানি না হয়। উনি এত কষ্ট করে আমরা রেমিটেন্স যোদ্ধারা যেভাবে আপনার দেশের অর্থনৈতিক ভূমিকাটা রাখতেছি, আমার দরকার আমি সবসময় এটাই বলতে চাই যে যাতে এই সেক্টরটাতে সরকার একটু গুরুত্ব দিক। ধন্যবাদ সাজ্জাদ ভাই। প্রবাসীদের দুঃখ দুর্দশা আপনার কথায় ফুটে উঠলো এবং সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে আপনার যে প্রত্যাশা সেটাও আমরা শুনলাম। আমরা আশা করি আপনার প্রত্যাশার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচকের কাছে। আমার বাদিক থেকে প্রথমে আছেন একজন রাজনৈতিক কর্মী, একজন রাজনীতিবিদ মোহাম্মদ ফরহাদ হোসেন। আমি ফরহাদ ভাইকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে সম্প্রতি একটি পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক আহ, এবং সার্বিকভাবে আমাদের দেশে। তো এই প্রেক্ষিতে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক যে অবস্থা সেটাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন এবং একটি হানাহানি বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থা কায়েমের জন্য রাজনীতিবিদ, রাজনৈতিক দল এবং রাষ্ট্রের কোন কোন ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে যার ফলে একটি সর্বজনীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে? ৭১-এর পর বাংলাদেশের এই গণজোয়ার এই প্রথমই গণজোয়ারের মধ্যে পট পরিবর্তন হয়েছে। যে পট পরিবর্তনের প্রথম ছিল কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা পতনের এক ধাপ আন্দোলনেই ৫ আগস্ট স্বৈরাচারের বিদায় হয়। তার পরবর্তীতে সেই শেখ হাসিনা পতন আন্দোলনে দেশের সর্বস্তরের জনগণ, ছাত্র সমাজ, শিক্ষক, প্রতিনিধি হতে শুরু করে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অবস্থান থেকেই আসলে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। তার পরবর্তীতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশের সর্বস্তরের মানুষ যে হারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে তার এই ভূমিকা আমরা দেখতে পেরেছি। কিন্তু এর মাঝে দেখতে পাচ্ছি ওই ভূমিকা, ওই ঐক্যতা একটু আমরা দেখতে পাচ্ছি না। সেজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আসলে আমরা একজন রাজনীতিবিদ, আমরা রাজনীতি করি। সমাজ সুন্দর এবং দেশ সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেশের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আসলে সব কিছু একাই রাজনীতিবিদ করবে তা না। দেশের সর্বস্তরের মানুষ, সকল শ্রেণীর জনতা, সকল শ্রেণীর পেশাজীবী মানুষ, সকল স্তরের জনগণকেই আসলে এটা নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ কৃষি উন্নয়নশীল দেশ, অর্থনৈতিক উন্নয়নশীল দেশ। তার রূপান্তর করতে হলে, তার রূপান্তর বাস্তবায়ন দেখতে হলে আমাদেরকে এইখানে যে সর্বশ্রেণীর জনতা, সর্বশ্রেণীর আমরা নাগরিক একত্রিত হয়েছি তাদেরকেই আসলে মন মানসিকতা সকলের সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে এক হয়ে কাজ করলেই আসলে আমাদের এই সফলতা আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ ফরহাদ হোসেন। আপনি রাজনৈতিক যে সংস্কৃতি সেটা নিয়ে আপনার সার্বিক মূল্যায়ন করেছেন। এবার আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটা আমি করতে চাই, একজন রাজনীতিবিদ এবং দেশের নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ আপনি কিভাবে দেখতে চান? আমি দেখতে চাই আগামীর বাংলাদেশ, প্রথম অবস্থা আমি জোর দিব শিক্ষা ব্যবস্থার দিকে। সেটা কেন? বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চালু আছে সে কার্যক্রম বন্ধ করে অতি শীঘ্রই বাংলাদেশের চাহিদা এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর ব্যাপারে আমি নজর দিব। কারণ বিএনপির ৩১ দফার মধ্যে এটাই একটা অন্যতম স্থান আমার চোখে পড়েছে। দেশনায়ক তারেক রহমান এটার প্রতিও জোর দিয়েছেন। আমি চাইব চাহিদা এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হলে দেশের কর্মসংস্থান বলেন, দক্ষ শ্রমিক বলেন, দক্ষ কৃষি বলেন, সব কিছু এখান থেকে সম্ভব হবে বলে আমি মনে করি। এবং তার সাথে সাথে স্বাস্থ্য খাতে আমাদের নজর দেওয়া, যেটা ভালো করেই নজর থাকবে সেটা আমাদের ৩১ দফায়ও আছে। সেটা হচ্ছে ধনী থেকে নিম্ন পর্যন্ত, মানে ফার্স্ট ক্লাস থেকে আমাদের থার্ড ক্লাস পর্যন্ত যে আমাদের যেটা বৈষম্য তৈরি হয় সেই বৈষম্য তৈরি না হয়ে স্বাস্থ্যখাতে একদম টপ থেকে লোয়ার পর্যন্ত স্বাস্থ্যসেবা যেন নিশ্চিত হয়, তার প্রতিবন্ধকতাই আমি বলবো এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলা স্বাস্থ্যতে সবার প্রতি একটা সুনজর থাকবে, কোনো বৈষম্য থাকবে না। ধন্যবাদ ফরহাদ ভাই। আপনি চমৎকারভাবে রাজনৈতিক যে পর্যবেক্ষণ সেটা জানিয়েছেন, সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশার কথাও আমাদেরকে শুনিয়েছেন। দর্শক, আমরা চলে যাব আমাদের আজকের আয়োজনে একমাত্র নারী আলোচক হিসেবে আছেন নাহিদা আক্তার। তিনি একজন নারী উদ্যোক্তা, অর্গানিক ফোর্স নিয়ে কাজ করছেন। নাহিদা, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে।
আপনার কাছে যেটা জানতে চাইবো, আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীরা কাজ করা বা শিক্ষা অর্জন করা এখন অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, সামাজিক চ্যালেঞ্জ আছে বা বিভিন্ন ধরনের প্রতিকূলতা আছে। এই প্রেক্ষিতে আপনি যে কাজকর্ম করছেন সেটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি আসলে কেমন? এবং নারীদের ক্ষমতায়ন এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের কাছে কোন ধরনের সহযোগিতা আপনি প্রত্যাশা করেন? যদি আমাদেরকে জানাতেন। একজন নারী উদ্যোক্তা পরিবারের সাহায্য পাশাপাশি একজন সমাজেরও সাহায্য করতে পারে। সে আত্মনির্ভরশীল হলে পাশাপাশি নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মের ব্যবস্থা করতে পারে। একজন নারী যদি রাষ্ট্রীয়ভাবে সে সুযোগ সুবিধা পায় তাহলে সে তার বেকারত্বের পাশাপাশি আশেপাশের বেকারত্ব দূর করতে সহযোগিতা করে। একজন নারী অনেক কিছুই করতে পারে যদি সে সাহায্য পায়, তার সাপোর্টেই একটা বিষয় থাকে। নারীকে তার পরিবারকেও সাহায্য করতে হবে, তারপরে রাষ্ট্রীয়কেও সাহায্য করতে হবে। একজন নারী শুধু শিক্ষার গণ্ডিতে বাধ্যকতা থাকলে হবে না, তাকে কারিগরি শিক্ষার, হাতে করি শিক্ষারও প্রয়োজন আছে। সরকারের কাছে একটি প্রত্যাশা রাখবো, বিভিন্ন সরকারি প্রশিক্ষণ দ্বারা নারীকে তাদের কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সুবিধা দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করুক এবং নারী উদ্যোক্তারা তাদের পরিবারকে যেন সঠিকভাবে সাহায্য করতে পারে এবং নিজেও আত্মনির্ভরশীল হতে পারে। পরিবার যেন তাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারে, সে প্রত্যাশায় করব। ধন্যবাদ নাহিদা। আপনি নারীদের যে সার্বিক কর্মকাণ্ড সেটা নিয়ে চমৎকার বলেছেন। সেই সাথে রাষ্ট্রের কাছে আপনার প্রত্যাশার কথা বলেছেন। আমরাও চাই যে আপনাদের যে প্রত্যাশা সেটি রাষ্ট্র যথাযথভাবে বাস্তবায়ন করবে। এবারে সর্বশেষ প্রশ্ন, আপনি একজন নারী এবং দেশের নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান যা আগামীতে প্রতিষ্ঠিত হতে পারে? আমরা একদম নারী পুরুষের সম অধিকার সবসময় পায় না। আমরা বলি সবসময় অধিকার দিয়েছি, কিন্তু বাস্তবে তা কখনোই বাস্তবায়ন হয় না। নারীকে তার কথা বলার সুযোগ দিতে হবে এবং সাধারণ জনগণও যেন তার কথা বলতে পারে। আমরা স্বাধীন দেশ কেন চেয়েছি? নিজের বাক স্বাধীনতা পাওয়ার জন্য, যাতে আমরা নির্দ্বিধায় নিজেদের প্রশ্নগুলো করতে পারি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও চাকরি বেকারত্ব থেকে যায়। এটার বেকারত্ব দূর করানোর একটাই হচ্ছে যে আমাদের হাতে করি কোনো শিক্ষা নাই। আমাদের কারিগরি শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে, যাতে একজন বেকারত্ব না থাকে দেশে, যাতে নাগরিকরা তাদের কর্মসংস্থান নিজেরাই করতে পারে। একজন নাগরিক নিজের কর্মসংস্থান করতে পারলে অন্যদেরকেও সহযোগিতা করতে পারে। আবার চিকিৎসা ব্যবস্থায় উন্নত করুক, তারপর ঘুষবিহীন দুর্নীতিবিহীন দেশ চাই আমরা, যেটা আমাদের সবসময় আমরা চাই কিন্তু করতে পারি না। আমাদের স্ব উদ্যোগে যেন এই কাজটা করা হয়, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ নাহিদা। আপনার কথায় নারীর অধিকার এবং নারীর ক্ষমতায়নের রাষ্ট্রের যে করণীয় সেটি উঠে আসলো। সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশা আমরা শুনেছি। আমরা আশা করছি আপনার সেই প্রত্যাশার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, এবারে আমরা আমাদের আজকের আলোচনার সর্বশেষ যিনি আলোচক আছেন, জাতি গড়ার কারিগর একজন শিক্ষক আমাদের সাথে আছেন। আমাদের সাথে মোহাম্মদ রেজাউল করিম সেলিম আছেন, একজন শিক্ষক। আমরা ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেটা জানতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে অনেক ধরনের আমরা পরীক্ষা-নিরীক্ষা দেখেছি, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সার্বিকভাবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে বিদ্যমান সেটা কতটুকু যুগোপযোগী আসলে? আর এই ক্ষেত্রে আপনার কোনো বিশেষ পরামর্শ আছে কিনা এটাকে আরো বেশি কার্যকরী করবার জন্য? শিক্ষা কাঠামোগুলোতে নিয়ে যে প্রশ্নটা আমাদের কখনো হয়ে ওঠে নাই। শিক্ষা যে কমিশনগুলো গঠন হয় স্বাধীনতার পর, ডক্টর কুদ্দুতী ক্ষুদা কমিশন থেকে শুরু করে পরবর্তীতে এই পর্যন্ত যতগুলো কমিশন, কোনোটাই আলোর মুখ দেখে নাই। এখানে গবেষণা বিষয় থেকে যে লব্ধটা নিয়ে আসা হয় আমাদের বাস্তব প্রেক্ষিতে পরিবেশের সাথে অ্যাডজাস্ট নয়। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থ। বর্তমান সরকার কিছুদিন পূর্বের বা বিগত সময়ের একটা শিক্ষা নিয়ে একটু ব্যতিক্রমী দেখা দিয়েছিল, তাতে আবার আমাদের পূর্বের ধারায় সৃজনশীলতার প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের আবার শিক্ষা কাঠামোতে ফিরে গেছে। এটা খারাপ না, আমি বলবো এটা আধুনিকতার সাথে আরও তাল মিলিয়ে আরও উন্নয়নমূলক হোক, জ্ঞানভিত্তিক হোক এবং সফল হোক, এটাই চাই। আরেকটা বিষয়, আমাদের ছাত্ররা বা শিক্ষকদের বিদ্যালয়গুলোতে এলাকা কিছু ছাত্রছাত্রীর দিকে আমার বাস্তবতা জীবনে দেখা গেছে এই পর্যন্ত শিক্ষকতার দায়িত্বে অনেকেই না খেয়ে আসে। ওদের নাস্তার ব্যবস্থা এবং মিড ডে ব্যবস্থাটা যদি হয় তাহলে তাদের পুষ্টি চাহিদাটাও মিটবে এবং তাদের পড়ালেখার একটা আনন্দময় হবে। আর অবকাঠামো দিক থেকে বেশ আগাচ্ছে ধারাবাহিকভাবে, আশা করি ওই দিক ভালো
বলা যাবে আমি মনে করি। আরেকটা বিষয়, শিক্ষার হারটা, প্রকৃত তত্ত্বটা অনেক সময় ঝরে যাচ্ছে আমাদের আসতেছে যা সত্যিকারের অর্থে পঞ্চম শ্রেণী পাশের পর একটা অংশ দূরবর্তী বিদ্যালয় হওয়ায় ঝরে যাচ্ছে, আরেকটা অংশ অভাবের কারণে, দারিদ্রতার কারণে তারা বাস্তবমুখী পেশাজীবীমুখী হয়ে যাচ্ছে, আরেকটা অংশ শিক্ষা হলেও তাতেও কিছুটা কেটে আবারও ঝরে যায়। আর মেয়েদের বিষয়ে একটা বলা যায়, বাল্যবিবাহ একটা বিষয়, তাও এই কারণে পড়াতে, শিক্ষা কাঠামোতে পড়া থেকে নিজেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে। আমি বলবো এই দিক থেকেও আরও একটু আমাদেরকে শিক্ষা কাঠামোতে দিকে আরও একটু বড় নজর দিলে তাহলে হয়তো আরও একটু শিক্ষার দিকে আমরা আগাবো। শিক্ষার মানটা এবং উন্নতি হোক, এটাও সবাই চায়, আমরাও চাই। ধন্যবাদ রেজাউল করিম সেলিম, শিক্ষা নিয়ে আপনার অসাধারণ পর্যবেক্ষণ আমরা শুনেছি। এবারে সর্বশেষ প্রশ্ন, একজন শিক্ষক তথা বাংলাদেশের নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? নতুন এই যুগে বা নতুন এই সময়ে, নতুন এই নতুনত্বে, নতুন এই বিশ্বে, নতুন এই বাংলাদেশে এই ধারপ্রান্তে আমি আশা রাখি তরুণরা, পুরাতনরা সবাই মিলে আমাদের দেশটা হোক সাম্যের, আমাদের দেশটা হোক দুর্নীতিমুক্ত, আমাদের দেশটা হোক ঘুষমুক্ত, আমাদের প্রশাসন এবং সর্বস্তরে হোক সুশৃঙ্খল, সততা, ন্যায়নিষ্ঠা এবং স্বাভাবিক প্রথায়, যেখানে কেউ কারো কাছে বদ্ধ নয়, দায়িত্ব থেকে কাজ করবে, যে যার অধিকার পালন করবে, যে যার কর্তব্য পালন করবে। ধন্যবাদ রেজাউল করিম, শিক্ষা নিয়ে আপনার গভীর পর্যবেক্ষণ আমরা শুনেছি, সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশার কথা আমরা শুনেছি। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিলাম চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত মিরসরাই উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে। তাদের সার্বিক আলোচনায় আমরা আজকে যেটি বুঝলাম, মিরসরাইয়ের উন্নয়নে তাদের যে প্রত্যাশা, এখানকার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে রাষ্ট্রের যে করণীয় সেটার কথা তারা বলেছেন, এবং জাতীয় অর্থনৈতিক অঞ্চল যেটি এখানে স্থাপিত হয়েছে সেটার উন্নয়নে রাষ্ট্রের কি ভূমিকা সেই ব্যাপারে আমরা শুনেছি, এবং প্রবাসীদের দুর্দশা লাঘবে রাষ্ট্রের ভূমিকা কি হওয়া উচিত, সেই সাথে নারীর ক্ষমতায়ন, নারীর শিক্ষা এবং নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের যে ভূমিকা সেটিও উঠে আসলো আমাদের আজকের আলোচনায়। এবং রাজনীতিবিদরা তাদের যে সার্বিক প্রত্যাশা এবং রাজনৈতিক যে সহাবস্থান, যে সংস্কৃতি কামনা করছেন সেটিও তারা বলেছেন, এবং শিক্ষকরা বলেছেন যে আমাদের সার্বিক যে শিক্ষা ব্যবস্থা সেটার আমূল পরিবর্তনের কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, এবং এই সাথে উন্নয়ন সংস্থা যারা আছে তারা আমাদের জাতীয় উন্নয়নে তাদের যে অবদান, তাদের যে প্রত্যাশা সেই কথা আমাদের বলেছেন। সার্বিকভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের কথা আমাদের আলোচনায় উঠে আসলো। আমরাও চাই স্বপ্নের সেই সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হোক। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ধারার সাথে থাকুন। ধন্যবাদ।